মানে সলিউশন কি করবে, রিডিউস করবে। আচ্ছা, আগের দিন আমরা শেষ করেছিলাম অ্যাসিড সলভেন্টের স্টার্ট করেছিলাম, ঠিক আছে, ক্লাসিফিকেশন অফ সলভেন্ট। তো শেষ করেছিলাম তোমার সলিউশন প্যারাম্যাগনেটিক আরে নেচার হয়, কন্ডাক্টিং নেচার হয়, এইগুলোকে শেষ করেছিলাম, ঠিক আছে। আজকে যেটা স্টার্ট করব সেটা হচ্ছে সলিউশন, দ্য সলিউশন ইজ হাইলি রিডিউসিং। হাইলি রিডিউসিং মানে সলিউশন কি করবে, রিডিউস করবে, ঠিক আছে, সলিউশন রিডিউস করবে। আচ্ছা দেখো, লিকুইড যে অ্যামোনিয়াটা, লিকুইড অ্যামোনিয়া, এটা আয়োনাইজ হয়, ঠিক আছে, এটা আয়োনাইজ হয়, বাট আয়োনাইজেশনটা কি হয়, ইন স্মলার এক্সটেন্ট, মানে ওয়াটারের মতো হয় না, ইন স্মলার এক্সটেন্ট, ঠিক আছে, স্মল এক্সটেন্টে আয়োনাইজ হয়। ওকে, তাহলে যখন আয়োনাইজটা কম হচ্ছে, ঠিক আছে, যখন আয়োনাইজটা কম হচ্ছে তাহলে এক্ষেত্রে কি থাকবে, এক্ষেত্রে আয়োনাইজেশন কম হওয়ার জন্য এখানে আমরা যে আয়ন গুলো সেইটা ওয়াটারের মতো পাবো না, ঠিক আছে, আয়োনাইজেশন হচ্ছে বাট ইন স্মলার এক্সটেন্ট, তার মানে এখানে এদের যে কনসেন্ট্রেশন আয়নগুলোর, তাদের কি থাকবে, কনসেন্ট্রেশন গুলো লো থাকবে, ওয়াটারের মতো হবে না, ঠিক আছে। সেই কারণে এই যে লিকুইড অ্যামোনিয়া, একে কি করা হয়, রিডিউস করা যায় না, সহজে সহজে রিডিউস করা যায় না। অ্যামোনিয়ার যে সলিউশনটা থাকে তার মধ্যে কি থাকে, ইলেকট্রন থাকে, অনেক ইলেকট্রন থাকে এর মধ্যে, ইলেকট্রন। তো এই যে ইলেকট্রন গুলো এরা কি থাকে, মিডিয়ামের মধ্যে থেকে যায়, ঠিক আছে, অ্যামোনিয়ার মিডিয়ামের মধ্যেই থাকে, এবং এই ইলেকট্রনটা থাকার জন্য অ্যামোনিয়া সলভেন্টটা কিসের কাজ করে, এর হাইলি রিডিউসিং প্রপার্টি দেখা যায়, হাইলি রিডিউসিং প্রপার্টি। ওকে, এবার এর রিডিউস করে কিরকম ভাবে, কিছু রিডাকশনের এক্সাম্পল দেখো, যেমন অক্সিজেন, এর সাথে ইলেকট্রন যুক্ত হয়ে আমরা যদি অক্সিজেন দিই সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, ঠিক আছে, এটা একটা রিডিউসিং এজেন্ট হিসেবে ইউজ হয়, রিডিউসিং এজেন্ট হিসেবে, মানে সোডিয়াম কি করে, এখানে ইলেকট্রন দিচ্ছে, ঠিক আছে। এই লিকুইড অ্যামোনিয়ার মধ্যে কি থাকতে পারে বললাম, যে ইলেকট্রন থাকতে পারে, ইলেকট্রন রিচ হতে পারে, ঠিক আছে। সেই কারণে যখন সোডিয়াম লিকুইড অ্যামোনিয়াতে দেওয়া হয়, এখানে ইলেকট্রন গুলো স্টেবল হয়। সোডিয়াম কি একটা অ্যালকালি মেটাল, এটা ইজিলি একটা ইলেকট্রন রিলিজ করে সোডিয়াম আয়নে পরিণত হতে পারে। তাই লিকুইড অ্যামোনিয়াতে যদি আমরা সোডিয়াম দিই তখন এই যে সিস্টেমটা কি হয়, হাইলি ইলেকট্রন রিচ হয়ে যায়, এই যে সিস্টেমটা, এটা কি হয়, হাইলি ইলেকট্রন রিচ, হাইলি ইলেকট্রন রিচ। ওকে, দেখো এবার হাইলি ইলেকট্রন রিচ হওয়ার জন্য এটা কি হয়, হাইলি রিডিউসিং নেচার, এটা কি ফর্ম করে, O2 মাইনাস, যেটাকে আমরা বলি সুপার অক্সাইড আয়ন। ওকে, নেক্সট দেখো O2 প্লাস 2 ইলেকট্রন হলে সেম তোমার রিডিউসিং এজেন্ট থাকবে সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া, এখানে কি ফর্ম করবে, পার অক্সাইড আয়ন, O2 2 মাইনাস, এটা হচ্ছে পার অক্সাইড আয়ন। ওকে, এমনকি এই যে লিকুইড অ্যামোনিয়া যেখানে সোডিয়াম থাকে, এরকম ইলেকট্রন রিচ সলিউশন কমপ্লেক্স গুলোকেও রিডিউস করে, ঠিক আছে, কমপ্লেক্স গুলোকেও রিডিউস করে, নিকেল CN এর হোল 4 2 মাইনাস প্লাস 2 ইলেকট্রন সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া NiCN এর হোল 4 4 মাইনাস। ওকে, FeCO এর হোল 5 প্লাস 2 ইলেকট্রন সোডিয়াম ইন লিকুইড অ্যামোনিয়া। ওকে, দেখো তাহলে এখানে কি ফর্ম করবে, FeCO হোল 4 2 মাইনাস প্লাস CO, রিডিউস করার পর এই প্রোডাক্টগুলো আমরা পাচ্ছি। এবার দেখো একটা স্টেটমেন্ট যেটা অনেক সময় তুলে দেয়, দিয়ে জাস্টিফাই করতে বলে, তো MCQ কোশ্চেনে এটা ডিফারেন্ট ভাবে দিতে পারে, ঠিক আছে। আমি এখানে স্টেটমেন্টটা লিখছি, লিকুইড অ্যামোনিয়া is a liquid ammonia is a good water like solvent. Liquid ammonia is a good water like solvent
জাস্টিফাই স্টেটমেন্ট, এরকম একটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে অবশ্যই ডেসক্রিপটিভ এক্সাম। বাট এখানে আমাদের অন্য টাইপের কোয়েশ্চেন আসতে পারে, যে মানে অ্যামোনিয়ার ওয়াটারের মধ্যে সেম প্রপার্টি কি আছে, সেখানে অপশনে কিছু জিনিস দেওয়া থাকবে, ধরো ডাইপোল মোমেন্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে, এরকম কিছু দেওয়া থাকতে পারে। ঠিক আছে, তো চলো আমি এক্সপ্লেন করছি ব্যাপারটা ঠিক কি। দেখো ওয়াটারের, আমি প্রথমে ওয়াটারের প্রপার্টি কি কি আছে সেগুলো প্রথমে একটু এক্সপ্লেন করে দিই, তারপরে কোশ্চেন অ্যান্সার আলোচনা করব আজকে। আচ্ছা দেখো, ওয়াটার H2O, আচ্ছা দেখো এর কি, ওয়াটারে ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্ট, ঠিক আছে। আচ্ছা এটাকে আমি এইদিকে লিখি, সবচেয়ে বেটার হয়। H2O অ্যামোনিয়া, দেখো H2O ডাইপোল মোমেন্ট হচ্ছে 1.84 ডি বাই, অ্যামোনিয়ার 1.46 ডি বাই, ঠিক আছে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্টটা H2O এর হবে 81, অ্যামোনিয়ার 22, ঠিক আছে। এবার দেখো এই যে আমরা এই প্যারামিটার গুলো মানে ডাইপোল মোমেন্ট, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, এগুলো আমরা যদি দেখি, তাহলে এখান থেকে আমরা দেখে মনে হবে আমাদের যে H2O is a better solvent for ionic solutes than ammonia, তাই তো। ডাইপোল মোমেন্ট বেশি হওয়া মানে কি, এটা ডাইপোল মোমেন্ট বেশি হওয়া মানে এটা বেশি আয়নিক সলিউটকে, মানে আয়নিক কম্পাউন্ডকে, আয়নিক কম্পাউন্ডকে এরা কি করবে, ডিজলভ করতে পারবে, আয়োনাইজ করতে পারবে। অ্যামোনিয়ার চেয়ে H2O বেশি, H2O এর আয়োনাইজেশন প্রপার্টিটা বেশি থাকবে, আয়োনাইজ করতে পারবে অন্যান্য সলিউটকে, ঠিক আছে। ডাইইলেকট্রিক কনস্ট্যান্টও আমরা দেখছি ওয়াটারের অনেক বেশি, ঠিক আছে। এবার দেখো এই যে একটা যে সলভেন্ট, মানে সলভেন্ট ক্যারেক্টারিস্টিক ওয়াটারের, সেটা কিসের জন্য হয়েছে, ওয়াটারের সলভেন্ট ক্যারেক্টারিস্টিক হয়েছে কি কি প্রপার্টির জন্য, দেখো অবশ্যই ডাইপোল মোমেন্ট, ঠিক আছে, ডিএম, হাই ডিএম, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, ঠিক আছে, হাই ডাইপোল মোমেন্ট, হাই ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, আর কি আছে, অ্যাসোসিয়েশন থ্রু হাইড্রোজেন বন্ডিং, থ্রু হাইড্রোজেন বন্ডিং, ওকে। তারপর H2 এর একটা সবচেয়ে বড় গুণ যেটা, এটা মানে কোনো কেমিস্ট্রির ভাষায় কিছু নয়, যে ওয়াটার ইজিলি অ্যাভেলেবল, ঠিক আছে, সেটা একটা বড় গুণ। তারপর হচ্ছে এটা নন পয়সনাস, নন পয়সনাস, ইজি টু হ্যান্ডেল, এটা ইজি টু হ্যান্ডেল হয়, ঠিক আছে। তারপর আমরা ওয়াটারকে ওই কারণে আমরা কি করতে পারি, ধরো এমন কিছু সলিউট এখানে দিলাম, এমন কিছু সলিউট দিচ্ছি যে হাইড্রোজেনের ওয়াটারের সাথে হাইড্রোজেন বন্ডিং করতে পারবে, ঠিক আছে। তো এইরকম ভাবে বলা হচ্ছে কি, যে আমরা ভার্সেটাইল সলিউটের ভার্সেটাইল সলভেন্ট হিসেবে ইউজ করতে পারি ওয়াটার, ঠিক আছে। তাহলে এখানে কি হতে পারে, ওয়াটারে অনেক টাইপের, মেনি টাইপ রিয়াকশন ক্যান বি ক্যারিড আউট, ওকে। অনেক টাইপের রিয়াকশনও আমরা এখানে কি করতে পারি, রিয়াকশন আমরা এই ওয়াটার মিডিয়ামে করতে পারি, ঠিক আছে। এবারে দেখো লিকুইড অ্যামোনিয়ার মধ্যে কোন প্রপার্টি গুলো থাকছে, লিকুইড অ্যামোনিয়া একটা নন অ্যাকোয়াস সলভেন্ট, সেটা আমরা জানি, এটার ওয়াটার লাইক প্রপার্টি আছে, আমরা বলছি যে এটার ওয়াটার লাইক প্রপার্টিস আছে, ঠিক আছে। যেগুলো H2O তে করা যায় না, কিছু রিয়াকশন আছে যেগুলো H2O তে করা যায় না, সেগুলো কিন্তু অ্যামোনিয়াতে করা যেতে পারে, ঠিক আছে। কিছু রিয়াকশন যেগুলো H2O তে করা যায় না, সেগুলো কিন্তু অ্যামোনিয়াতে করা যেতে পারে, ঠিক আছে। তো সেই কারণে আমরা একে বলছি অ্যামোনিয়াকে যে ওয়াটার লাইক সলভেন্ট, ঠিক আছে। ওয়াটার লাইক সলভেন্ট মানে কি, ওয়াটারের মতন বেটার সলভেন্ট নয়, বাট ওয়াটার লাইক সলভেন্ট। এই অ্যামোনিয়ার যেমন আমরা ডাইপোল মোমেন্ট দেখলাম মোটামুটি H2O এর কাছাকাছি, সেম ভাবে আবার অ্যামোনিয়া কিন্তু থ্রু হাইড্রোজেন বন্ডিংও অ্যাসোসিয়েট হতে পারে, ঠিক আছে। থ্রু হাইড্রোজেন বন্ডিং এটাও অ্যাসোসিয়েট হতে পারে, কারণ এর হাইড্রোজেন আছে, দেখতেই পাচ্ছ। তো সেই কারণে বলা হয় অ্যামোনিয়াকে ওয়াটার লাইক সলভেন্ট। চলো এবার যে সেভারাল রিয়াকশন যেগুলো হয় ওয়াটার আর অ্যামোনিয়া মিডিয়ামে, সেরকম কিছু দেখো রিয়াকশন এখানে বলছি। ফার্স্ট টাইপটা হচ্ছে প্রেসিপিটেশন রিয়াকশন, প্রেসিপিটেশন রিয়াকশন, ঠিক আছে।
প্রেসিপিটেশন রিয়াকশন, তাহলে এখানে আমরা ওয়াটার মিডিয়ামে একটা রিয়াকশন লিখছি NaCl প্লাস AgNO3 AgCl প্লাস NaNO3। ঠিক আছে, এটা প্রেসিপিটেট কোনটার করবে? সিলভার ক্লোরাইডে। অ্যামোনিয়াতে একটা প্রেসিপিটেশন রিয়াকশন দেখি, দেখো Ki প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড, এখানে কি ফর্ম করবে? KCl প্লাস NH4R। ঠিক আছে, এটা অ্যামোনিয়াম ক্লোরাইডের মিডিয়ামে হয়েছে। চলো নেক্সট একটা দেখাই, সলভোলাইসিস। H2O মিডিয়ামে দেখো POCl3 নিচ্ছি, POCl3 প্লাস এখানে তোমার H2O, কি ফর্ম করবে? সলভোলাইসিস হয়ে OP, ক্লোরিন গুলো রিমুভ হবে, OH এখানে হাইড্রক্সিল আয়ন OH এখানে আসবে, রিপ্লেস করবে ক্লোরিনকে, প্লাস 3H2O প্লাস 3Cl মাইনাস, এখানে একটা 6 হয়। ঠিক আছে, এটা হচ্ছে সলভোলাইসিস রিয়াকশন। সলভোলাইসিস কেন বলছি? হাইড্রক্সিল গ্রুপটা কি হচ্ছে? ক্লোরিনকে রিপ্লেস করছে। এবার দেখো অ্যামোনিয়া, তাহলে এবার অ্যামোনিয়া মিডিয়ামে যখন করব তখন এটাকে আমরা সলভোলাইসিস বলবো। কেন? তার কারণ এই যে তোমার POCl3 ক্লোরিন গুলোকে রিপ্লেস করে এখানে কে আসবে? NH2। ঠিক আছে, NH2 আসবে, OP NH2 হোল 3 প্লাস 3NH4 প্লাস 3Cl মাইনাস। ওকে, ঠিক আছে। এবার দেখো অ্যামোনিয়ার অ্যাসিড বেস রিয়াকশন আমি মোটামুটি আগেই বলেছিলাম। ঠিক আছে, আগেই বলেছিলাম যে কি অ্যাসিড বেস রিয়াকশন বলতে কি বলেছিলাম। আচ্ছা, আরেকবার বলে দিচ্ছি, কারণ এই জায়গাগুলো ভীষণ ইম্পর্টেন্ট, এখান থেকে কিন্তু কোশ্চেন আসে। অ্যাসিড বেস রিয়াকশন, দেখো এখানে আমি বলেছিলাম কি একটা প্রসেস যেটাকে বলেছিলাম অটো আয়োনাইজেশন। অটো আয়োনাইজেশন হয়ে কি হয়? অ্যামোনিয়া ভেঙে যাচ্ছে, অ্যামোনিয়া NH4 প্লাস NH2 মাইনাস। ঠিক আছে, এবার এখানে আমি কি বলেছিলাম? অ্যাসিড আমরা কাদেরকে বলবো? যে সমস্ত কম্পাউন্ড অ্যামোনিয়া সলিউশনে NH4 প্লাস আয়ন প্রডিউস করবে তাকে আমরা বলবো অ্যাসিড, তাই তো? তাকে আমরা বলবো অ্যাসিডস। তাহলে দেখো অ্যাসিডস ইন অ্যামোনিয়া কি কি হবে? অ্যাসিডস ইন অ্যামোনিয়া কি হবে? NH4 NO3 NH4Cl, bases in ammonia ZnNH2 এর হোল 2 KNH2। ওকে, এগুলো হচ্ছে কি বেস হবে। কেন? তার কারণ এরা দেখো NH2 মাইনাস আয়ন দেবে। ঠিক আছে, চলো তাহলে দেখো এরকম ব্যাপার হচ্ছে অ্যামোনিয়ার ক্ষেত্রে। এবার একটা দেখো নিউট্রালাইজেশন রিয়াকশন দেখাই, নিউট্রালাইজেশন রিয়াকশন। দেখো নিউট্রালাইজেশন রিয়াকশন মানে এখানে কি ফর্ম করবে? সল্ট ফর্ম করবে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া মিডিয়ামে কি হবে? NH4Cl প্লাস NaNH2, এটা হচ্ছে অ্যামোনিয়া নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, কি ফর্ম করছে? NaCl, এটা হচ্ছে সল্ট, আর অ্যামোনিয়াই ফর্ম করবে। ঠিক আছে, এটা হচ্ছে লিকুইড অ্যামোনিয়াতে নিউট্রালাইজেশন রিয়াকশন। যেমন ওয়াটার মিডিয়ামের একটা নিউট্রালাইজেশন রিয়াকশন দেখায়, দেখো NH2O। ওয়াটার মিডিয়ামে নিউট্রালাইজেশন রিয়াকশন কি হবে? NaOH প্লাস HCl। ঠিক আছে, কি ফর্ম করছে? NaCl প্লাস H2O। দেখো এবার এখানে ইম্পর্টেন্ট জিনিস এটা বলছি, কেন আমরা বলছি এটাকে নিউট্রালাইজেশন রিয়াকশন। তার কারণ দেখো A দিচ্ছে OH মাইনাস আয়ন, A দিচ্ছে H প্লাস আয়ন। ঠিক আছে, দিচ্ছে তো H প্লাস আয়ন। দেখো এবার এরা দুজন কম্বাইন করে কি ফর্ম করছে? H2O। অ্যাকচুয়ালি এই যে H প্লাস প্লাস OH মাইনাস যুক্ত হয়ে যে জল তৈরি করছে, এটাকেই আমরা বলি প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। ওকে, এটাকেই আমরা বলি প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিয়াকশন। এবার দেখো NH4Cl NaNH2, এখানে এটা কি? এটা অ্যামোনিয়া মিডিয়ামে, তাহলে এখানে নিউট্রালাইজেশন রিয়াকশনটা কি হবে? NH4 প্লাস যেটা প্রডিউস করছে NH4Cl, NaNH2 প্রডিউস করছে NH2 মাইনাস, তাহলে এই দুটো যুক্ত হয়ে কি দিচ্ছে? অ্যামোনিয়া ফর্ম করছে। এখানে এটা হয়ে গেল নিউট্রালাইজেশন রিয়াকশন। ঠিক আছে, এটাকেই আমরা অ্যাকচুয়ালি বলছি নিউট্রালাইজেশন রিয়াকশন।
ওকে, চলো এবার নেক্সট হচ্ছে কমপ্লেক্সেশনের রিয়াকশন দেখাবো। আচ্ছা, বুঝতে পারছো তো? কোথাও অসুবিধা হলে বলবে। এই চ্যাপ্টারটা একটু কঠিন লাগছে, নতুন কেন? প্রিয়ব্রত, তুমি 11-12 পড়োনি? কঠিন লাগছে? শোনো, প্র্যাকটিস তো করতে হবে। কিরকম কোশ্চেন আসবে কি আসবে বুঝতে পারছো না, বাট প্র্যাকটিস করতে হবে, এটা তো বললে হবে না। কোশ্চেন কিরকম আসবে দেখো, কোশ্চেন আমি প্র্যাকটিস ক্লাস কিছু দিলে অবশ্যই প্র্যাকটিস করিয়ে দেবো, তার জন্য নয়। যেমন কোশ্চেন আমি কিছু ডিসকাস করবো, এখানে দেখো দিয়েছি অ্যাসিড স্ট্রেংথ, এইগুলো সব এরকম টাইপের কোশ্চেন আছে, ঠিক আছে, অ্যাসিড বেস রিয়াকশন থেকে। এবার অ্যাসিড বেস রিয়াকশন থেকে আরো কিছু কোশ্চেন আছে, যেমন আমি তোমাদেরকে, আমি জানি না তোমরা ডেমো ক্লাসে ছিলে নাকি, বেশ কয়েকটা কোশ্চেন করিয়েছিলাম। তো এই মুহূর্তে কোশ্চেনটা আমি জানি না কোথায় সেট করে রেখেছি, নইলে দেখাতাম। মানে ধরো একটা কোশ্চেন কিরকম আসবে, ধরো NH4NO3 দিয়েছে, ঠিক আছে, NH4NO3 দিয়ে কোশ্চেন করবে যে একে যদি আমরা অ্যামোনিয়াতে ডিজলভ করি তাহলে সলিউশনটা কি হবে, অ্যাসিডিক না বেসিক? অ্যান্সার হবে কি অ্যাসিডিক, তার কারণ NH4+ এখানে প্রডিউস করবে। NH4+ প্রডিউস করবে মানে এটা কি সলভেন্টের ক্যাটায়ন ক্যারেক্টারিস্টিক, সেই জন্য এটা কি হবে, এর সলিউশনটা অ্যাসিড নেচার দেখাবে, ঠিক আছে। এটা একটা বললাম, অ্যাসিড নেচার দেখাবে। তারপর আগের দিনের পড়ানোটা থেকে হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল থেকে প্রচুর কোশ্চেন আছে, ঠিক আছে। হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল থেকে প্রচুর কোশ্চেন আছে। যেমন ধরো কোনো একটা মলিকুল দিয়ে দিল যে সেটা স্টেবল কিনা, কোনো একটা মলিকুল দিয়ে দেবে সেটা স্টেবল কিনা, ঠিক আছে, সেটা এবার স্টেবল কিনা সেটা বলতে হবে হার্ড সফট অ্যাসিড বেস প্রিন্সিপাল দিয়ে। আগের দিন তো আমি পড়িয়েছি যে হার্ড অ্যাসিড হার্ড বেসের সাথে যুক্ত হয় আর সফট অ্যাসিড সফট বেসের সাথে যুক্ত হয়, এই কনসেপ্টটা, ঠিক আছে। এবার এগুলো কি, এগুলো দেখতে কেমিস্ট্রি গুলো বুঝতে হবে। তো আগের দিন দেখো আমি পুরো পার্ট বাই পার্ট লিখে দিয়েছিলাম যে হার্ড অ্যাসিডের কি প্রপার্টি বা সফট অ্যাসিডের কি প্রপার্টি। তো সেখান থেকে এগুলো পড়ে অনেক প্র্যাকটিস করে এগুলো আয়ত্তে আনতে হবে, ঠিক আছে। কঠিন কি জিনিস কিছুই না, কিন্তু তোমাকে কেমিস্ট্রিটা ভালো করে পড়তে হবে। প্রিয়ব্রত, তুমি কি ফিজিক্সের স্টুডেন্ট নাকি? নইলে অ্যাসিড বেস চ্যাপ্টারটা খুব সোজা, আমি কখনো কাউকে কঠিন বলতে শুনিনি। যেমন ধরো একটা কোয়েশ্চেন খুব আসে যে BF3 টেবিল না নাকি BF4- টেবিল, কি হয়? BF3 এটা হচ্ছে হার্ড অ্যাসিড, হার্ড অ্যাসিড, ঠিক আছে। আবার F- এটা হচ্ছে হার্ড বেস, হার্ড বেস। তো সেই কারণে এরা যখন BF4- তৈরি করে তখন এটা কি হয়, স্টেবল হয়, স্টেবল হয়, ঠিক আছে। সেই কারণে BF3 ইজিলি BF4- তৈরি করে, ঠিক আছে। এইরকম টাইপের কোশ্চেন এখানে আছে, তো সেটা কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিসের জন্য ক্লাস দিলে তখন বুঝতে পারবে, ঠিক আছে। ফিজিক্স, আচ্ছা 11-12 পড়েছিলে, বুঝতে পারছি। চলো, তো এখন তো পড়তে হবে, কিছু করার নেই। এমনিতে তো HLST KVS এর তো TGT তে কেমিস্ট্রি নেই, আর PSC তেও তো, যাকে তোমরা পড়ছো যখন ভেবে চিন্তেই পড়ছো। চলো দেখো, আচ্ছা আমি কোনটা যেন স্টার্ট করবো বললাম, আচ্ছা এটা কমপ্লেক্সটা, না কমপ্লেক্স রিয়াকশন। দেখো কমপ্লেক্স রিয়াকশন, আচ্ছা দেখো, ফিজিক্সের স্টুডেন্টদের না রিয়াকশন দেখলে একটু কঠিন মনে হয়, এটা আমি সবাইকে দেখেছি, তাই এখানে ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে। সিম্পল কোশ্চেন আসবে, শুধু খাতা পেন নিয়ে যখন কেমিস্ট্রি পড়তে বসবে, খাতা পেন নিয়ে, দয়া করে খাতা পেন নিয়ে পড়তে বসবে, যেটা পড়বে সেটা সাথে সাথে লিখবে, নইলে কিন্তু পড়ে কিছু লাভ হবে না, ঠিক আছে, পড়ে কিছু লাভ হবে না। তার কারণ আমি অন্য একটা জায়গায় মানে অন্য একটা ক্লাস নিচ্ছিলাম, ভুলবশত কোনো একটি স্টুডেন্টের ভিডিওটা অন হয়ে গেছে, ক্যামেরা অন হয়ে গেছে, তাকে দেখলাম সে বেশ আরাম করে মোবাইলটা মুখের ওপরে নিয়ে শুয়ে শুয়ে ক্লাস করছে। ওইভাবে কেমিস্ট্রি ক্লাস করলে হয় কখনো? কখনো ঠিক হবে?
দেখো 2CuSO4 প্লাস 4KCN, ঠিক আছে, এটা আমি অ্যাকোয়াস মিডিয়ামে দেখাচ্ছি। এখানে যে কমপ্লেক্সটা ফর্ম করবে 2CuCN প্লাস CN এর হোল 2, মানে সায়েন্সের সাবজেক্ট খাতা পেন ছাড়া পড়া হয়নি, বুঝলে তো, নোট নিয়েও পড়া হবে না, শুধু নোট করে গেলাম, কিচ্ছু লাভ হবে না। তা আমাকে যেমন অনেকেই বলে যে আপনি নোট দেখিয়ে পড়ালে ভালো হয়, কিন্তু আমি যেটাতে বিশ্বাসী আমি সেই রকম ভাবে পড়াই। আমি তোমাদের এই যে এটা লিখে লিখে এইভাবে যে পড়াচ্ছি, এটাতে আমার মনে হয় তোমরা বেটার বুঝতে পারবে। আমি যদি হাতের টাইপ এমনি মানে টাইপ করা নোট দেখিয়ে সাইডে টিক চিহ্ন দিয়ে দিয়ে দেখো এটাই বলছে এটাই বলছে এইভাবে পড়িয়ে দিয়ে চলে যায়, তাতে কি বেশি বেনিফিট হবে? কি জানি, আমার জানা নেই। আমি আসলে এইভাবে লিখে লিখে পড়তে অভ্যস্ত, মেমোরাইজেশনটা বেশি ভালো হয়, তো সেই কারণে এইভাবেই পড়াতে পছন্দ করি। অনেকে বলে পিডিএফ খুলে পিডিএফ ধরে পড়াতে, সেটা আবার আমি ওইভাবে পড়াতেও পারি না, বোঝানো যায় না তাতে। আচ্ছা, এবার দেখো অ্যামোনিয়াতে এটা কি করলাম, অ্যাকোয়াস মিডিয়ামে এটা কমপ্লেক্সেশন হলো। এবার অ্যামোনিয়াতে দেখাচ্ছি, দেখো KNH2, দেখো এখানে NH2 আছে, তাহলে এটা কিসের কাজ করবে? বেসের কাজ করবে। এখান থেকে NH2 মাইনাস আয়ন পাওয়া যাবে, ওই কারণে অ্যামোনিয়াতে এটা বেসের কাজ করবে। প্লাস জিঙ্ক ক্লোরাইড ZnCl2, ZnNH2 এর হোল 2 প্লাস 12KCl। ওকে, এখানে দেখো 2KNH2 প্লাস ZnNH2 এর হোল 2 ইকুয়াল টু K2 ZnNH2 এর হোল 4 সলিউবল কমপ্লেক্স। তোমাদের অর্গানিক ক্লাস স্টার্ট হয়েছে, এটা হচ্ছে সলিউবল কমপ্লেক্স, ঠিক আছে। দেখো ZnNH2 এর হোল 2 প্রথমে ফর্ম করলো, তারপর এটা আবার KNH2 এর সাথে রিঅ্যাকশন করে K2 ZnNH2 এর হোল 4 কমপ্লেক্স ফর্ম করলো। এবার এখান থেকে কিরকম কোশ্চেন আসবে, যে এই যে কমপ্লেক্সটা, এই কমপ্লেক্সটা কোন মিডিয়ামে ফর্ম করেছে, কোন সলভেন্টে ফর্ম করেছে, H2O তে না অ্যামোনিয়াতে না কোনো অ্যাসিডে, ঠিক আছে, এইরকম কোশ্চেন থাকবে, নাকি সালফার ডাই অক্সাইডে, এইরকম টাইপের সিম্পল কোশ্চেন। এবার কি থিওরিটা না জানলে তুমি সেটা লিখতে পারবে না, এটা কিন্তু একদম ঠিক যে থিওরিটা না জানলে লিখতে পারবে না, তার জন্য থিওরিটা জানতে হবে, ঠিক আছে। হ্যাঁ, তোমরা হচ্ছে দেখো, আমি যারা ফিজিক্সের স্টুডেন্ট সে ফিজিক্স পিজিটির দিকে ঝোঁকো বেশি, ঠিক আছে, ফিজিক্স পিজিটির দিকে বেশি ঝোঁকো, তার কারণ কেভিএস এটা তো টিজিটি সায়েন্সে তো ফিজিক্স কেমিস্ট্রি নেই, ঠিক আছে, আরো কোন পরীক্ষাতে কি থাকে সেটা এখন বলা মুশকিল। তোমরা যদি আদার স্টেটের এক্সাম দাও সেক্ষেত্রে মনে হয় টিজিটিতে থাকবে। আমার আদার স্টেটের এক্সাম সম্বন্ধে আমার খুব একটা নলেজ নেই। এবার হ্যাঁ, আদার স্টেটের এক্সাম গুলোতে থাকে। বিহারে যে এক্সামটা হয়েছিল ওতে টিজিটিতে কেমিস্ট্রি ছিল, তো তার জন্য তোমরা পড়তে পারো। অবশ্যই কেমিস্ট্রি ভালো করে পড়তে হবে, নইলে পারবে না, বা মাদ্রাসা হলে পড়তে হবে, মাদ্রাসার এক্সাম আবার হবে, ঠিক আছে, প্রিপারেশন তো চালাতেই হবে। আর তোমার WBPSC এর কিন্তু কেমিস্ট্রি ফিজিক্সের একটাই পরীক্ষা হয়, ওখানেও মিক্স পরীক্ষা হয়নি আজ পর্যন্ত। আর তারপর তোমার SLST তে অবশ্য টিজিটি হবে, SLST যদি হয়, ওয়েস্ট বেঙ্গলে তো আমি জানি না কবে পরীক্ষা হবে। আর আদার যে স্টেট লেভেলের এক্সাম গুলো, সেখানেও হচ্ছে স্টেটের এক্সাম গুলোতে টিজিটি থাকে, সেখানে ফিজিক্স কেমিস্ট্রি অবশ্যই পাবে, বাট কেভিএস টাতে নেই। কেভিএস এ শুধু ফিজিক্সের স্টুডেন্টরা ফিজিক্সটাই দিতে পারবে। কেভিএস বা তোমার এনভিএস ও বেরোবে, এনভিএস এরও বেরিয়ে গেছে, ঠিক আছে, বাট কেভিএস এর জন্য পেপার 1 খুব ভালো করে কিন্তু প্রিপারেশন নিতে হবে, পেপার 1। আচ্ছা, দেখো এবার হার্টস অফ অ্যাসিড বেস থেকে একটা দেখো কোয়েশ্চেন করাচ্ছি, বললে যখন একটা কোয়েশ্চেন করাচ্ছি, HSAB থেকে একটা কোয়েশ্চেন করাচ্ছি। দেখো আমরা HSAB প্রিন্সিপাল থেকে কি প্রেডিক্ট করতে পারি, যে কোন কম্পাউন্ডটা স্টেবল হবে বা কোনটা ফর্ম করবে, ঠিক আছে, এই ইনফরমেশনটা আমরা পাই HSAB প্রিন্সিপাল থেকে, আমরা সেটা কিন্তু প্রেডিক্ট করতে পারি, ঠিক আছে। ধরো আমি একটা লাইগ্যান্ডের কথা বলছি, SCN-, দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটা বাইডেন্টেড লাইগ্যান্ড, ঠিক আছে, এটাকে বলা হয় বাইডেন্টেড লাইগ্যান্ড। ওকে, এটা দেখো বাইডেন্টেড লাইগ্যান্ড।
এবার এটা কোন কোন দিক দিয়ে যুক্ত হতে পারে? সালফার দিয়েও যুক্ত হতে পারে, আবার নাইট্রোজেন দিয়েও যুক্ত হতে পারে। যুক্ত হতে পারে মিন্স সালফার দিয়েও কেমিক্যাল বন্ড ফর্ম করতে পারে, আবার নাইট্রোজেন দিয়েও কেমিক্যাল বন্ড ফর্ম করতে পারে। ঠিক আছে, মানে আমরা এই সালফার আর নাইট্রোজেন এই দুটোকেই আমরা বলছি ডোনার অ্যাটম। সালফার আর নাইট্রোজেন এই দুটোকেই আমরা বলবো কি ডোনার অ্যাটম। ওকে, এবার ধরো আমি একটা মেটাল নিলাম CO2+, আর একটা মেটাল নিচ্ছি প্যালাডিয়াম 2+। ঠিক আছে, প্যালাডিয়াম 2+। তাহলে এক্ষেত্রে কি হয়, এই যে কোবাল্ট 2+, যে মেটালটা দেখছো আর প্যালাডিয়াম 2+ দেখছো, এদের কি নেচার ডিফারেন্ট হয়। ঠিক আছে, এদের কিন্তু নেচারটা ডিফারেন্ট হবে। ঠিক আছে, যেমন ধরো এই যে CO2+, একে আমরা কোন কোন হচ্ছে ক্যাটাগরিতে রাখতে পারি? CO2+, এটাকে আমরা কোন ক্যাটাগরিতে রাখতে পারি? সফট অ্যাসিড না হার্ড অ্যাসিড? দেখো অ্যাকচুয়ালি যেটা হয়, এই যে CO2+ কে আমরা বর্ডার লাইন অ্যাসিডে ফেলি, বর্ডার লাইন। ঠিক আছে, একে আমরা বর্ডার লাইন অ্যাসিডে ফেলি। আর এই যে প্যালাডিয়ামের কথা বলছি, প্যালাডিয়াম 2+, এটার কি নেচার থাকে? চলো এবার এখানে বলছি, প্রথমে এইগুলোর কথা বলছি। দেখো এই যে সালফার আর নাইট্রোজেন এর সাথে যে যুক্ত হবে, কিভাবে হবে? প্রথমে আমি কেমিক্যাল কি তৈরি করছে সেটা বলছি। দেখো CO NCS হোল 4 2-। ঠিক আছে, এটা ফর্ম করলো CO NCS এর হোল 4 2-। আর কি ফর্ম করে? প্যালাডিয়ামের SCN হোল 4 2-। দেখো এই কমপ্লেক্স ফর্ম করে। তাহলে এখানে আমরা কি দেখলাম? প্যালাডিয়ামের সাথে সালফার যুক্ত হচ্ছে। ঠিক আছে, প্যালাডিয়ামের সাথে সালফার যুক্ত হচ্ছে, আর কোবাল্টের সাথে নাইট্রোজেনটা যুক্ত হচ্ছে। ঠিক আছে, কোবাল্টের সাথে দেখো নাইট্রোজেনটা যুক্ত হচ্ছে। এবার এই যে এরকম হচ্ছে কেন? এই যে নাইট্রোজেনটা আছে, এটার মধ্যে কি থাকে? নাইট্রোজেন অ্যাটমটা, নাইট্রোজেন অ্যাটম দিয়ে যে যুক্ত হচ্ছে, এই যে নাইট্রোজেনটা, এর মধ্যে কি থাকে? যে নেচারটা থাকে এর, সেটা কোবাল্টের সাথে অ্যাকচুয়ালি যুক্ত হতে পারে। ঠিক আছে, কেন বলছি? তার কারণ দেখো সফট বেসের যে সমস্ত নেচার থাকে, যেমন লো ইলেকট্রোনেগেটিভিটি, লো পোলারাইজেবিলিটি, তো এই যে তোমার ক্যারেক্টার গুলো, এগুলো কার আছে? নাইট্রোজেনের আছে। ঠিক আছে, এই ক্যারেক্টার গুলো নাইট্রোজেনের আছে। আর সালফার এটা কি হয়? সালফারটা হচ্ছে হার্ড অ্যাসিড নেচার হয়, সেই হার্ড বেস নেচার হয়। ঠিক আছে, সালফারের হার্ড বেস নেচার হয়, তো সেই কারণে প্যালাডিয়ামটা কি? প্যালাডিয়ামটা হচ্ছে হার্ড অ্যাসিড, তো সেই কারণে এর সাথে যুক্ত হতে পারে সালফারের এনটা। ঠিক আছে, আর কোবাল্টের সাথে যুক্ত হয় নাইট্রোজেন এনটা। তো এইরকম টাইপের কোশ্চেন আছে যে কোনটা ফর্ম করবে, মানে কোন কম্পাউন্ডটা ফর্ম করবে? CO NCS এর হোল 4 2- ফর্ম করবে, নাকি CO SCN এর হোল 4 2- ফর্ম করবে? কোশ্চেনটা আসবে এরকম। বাট তোমাকে বুঝে নিতে হবে যে এটা HSAB প্রিন্সিপাল থেকে এসেছে, তাহলে আমার কোনটা অ্যান্সার হবে? এটা হবে না, এটা হবে। ঠিক আছে, এইরকম টাইপের কোশ্চেন গুলো আসে, আর সেরকম কিছু এখানে নেই। চলো এবার দেখো এখানে আমি কিছু এক্সাম্পল করাবো। দেখো প্রথমে যেটা দেখাবো, স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড। স্ট্রেংথ অফ অক্সো অ্যাসিড। ঠিক আছে, অক্সো অ্যাসিডের স্ট্রেংথ কিভাবে ডিটারমাইন করব? দেখো দুটো প্রথমে অক্সো অ্যাসিড নিয়ে নিই, তারপর বোঝাই। ধরো আমি নিলাম অক্সো অ্যাসিড বলতে HOCl, HOBr আর HOI। ঠিক আছে, এগুলো হচ্ছে হ্যালোজেনের অক্সো অ্যাসিড, হ্যালোজেনের অক্সো অ্যাসিড। এবার দেখো এখানে যে সেন্ট্রাল অ্যাটম গুলো আছে, মানে যার উপর অ্যাকচুয়ালি ডিপেন্ড করবে অ্যাসিডিটিটা, এই যে এলিমেন্ট গুলো, এদের কি আছে? ইনহেরেন্ট ইলেকট্রোনেগেটিভিটি। টার্মটা দেখো, ইনহেরেন্ট মানে এদের নিজস্ব প্রপার্টি, ইনহেরেন্ট ইলেকট্রোনেগেটিভিটি। ঠিক আছে, তো এক্ষেত্রে অ্যাসিড স্ট্রেংথটা কিরকম হবে? HOCl গ্রেটার দ্যান HOBr গ্রেটার দ্যান HOI। কেন হচ্ছে? তার কারণ কি বললাম? ইনহেরেন্ট ইলেকট্রোনেগেটিভিটি। এবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য সেন্ট্রাল অ্যাটম কিভাবে ফলো করে? Cl গ্রেটার দ্যান ব্রোমিন গ্রেটার দ্যান আয়োডিন। এটা কিসের প্রপার্টি বললাম? ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি বললাম। ঠিক আছে, দেখো তাহলে এখানে কি হবে? এই যে ক্লোরিন, এর ইলেকট্রন পাওয়ার টেনে নেওয়ার ক্ষমতা বেশি,
ইলেকট্রন ধরো এই যে HOI মানে কি ClO H, এই যে বন্ডটা ClO যে বন্ডটা, এর যে ইলেকট্রন ক্লাউড সেটা ক্লোরিন নিচের দিকে টেনে নেবে বেশি অন্য কম্পাউন্ড গুলোর থেকে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হবে, চার্জ ক্লাউড যেটাকে আমরা বলছি, অ্যাকচুয়ালি বন্ড মানে কি, এখানে কি আছে, ইলেকট্রনের ক্লাউড আছে, দুটো অ্যাটমের মাঝে ইলেকট্রনের ক্লাউড আছে, যেটাকে আমরা বন্ড বলতে এরকম একটা লাইন দিয়ে বোঝাই। ঠিক আছে, তো এই চার্জ ক্লাউডটা কি হবে, ক্লোরিন নিজের দিকে টেনে রাখবে। এবার প্রত্যেকটা হ্যালোজেন অ্যাটমই নিজের দিকে টেনে রাখবে কিছুটা, কিন্তু এই যে ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি ব্রোমিনের চেয়ে, তার মানে ক্লোরিন কি করবে, এই যে ইলেকট্রন টেনে রাখার যে পাওয়ারটা, এটাকে বলা হয় ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি ক্লোরিনের কি ইন্ডাকটিভ এফেক্ট বেশি, তাহলে ইন্ডাকটিভ এফেক্টের অর্ডারটাও সেম এইভাবে হবে। ঠিক আছে, আয়োডিনের সবচেয়ে কম ইন্ডাকটিভ এফেক্ট। ঠিক আছে, তো সেই কারণেই এখানে কি হবে, এই যে OH বন্ডটা যখন এখানে ইলেকট্রন ক্লাউডটা টেনে নিচ্ছে, এই যে OH বন্ডটা উইকেন হবে, OH বন্ডটা কি হবে, উইক হয়ে যাবে। কার ক্ষেত্রে বেশি উইক হবে, ক্লোরিনের ক্ষেত্রে। ঠিক আছে, ক্লোরিনের ক্ষেত্রে বেশি উইক হবে, কারণ ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি বেশি। ঠিক আছে, তাহলে এখানে কি বলছি, ইন্ডাকটিভ এফেক্ট উইকেন্স দা OH বন্ড। ঠিক আছে, তাহলে এই অর্ডারে কি হবে, হাইড্রোজেন গুলো রিলিজ হয়ে যাবে। সেই কারণেই অ্যাসিডিটির অর্ডারটা হচ্ছে HOCl গ্রেটার দ্যান HOBr গ্রেটার দ্যান HOI। ঠিক আছে, ওই কারণেই এইরকম অ্যাসিডিটির অর্ডার হচ্ছে। ওকে, চলো এরপর দেখো নেক্সট আরেকটা एग्जांपल দেখাচ্ছি। HClO4 HClO3 HClO2 HClO। ঠিক আছে, এই চারটে কম্পাউন্ড দেখো, চারটেই হচ্ছে ক্লোরিনের অক্সো অ্যাসিড, ঠিক আছে, এটা एग्जांपल 2। এবার এদের অ্যাসিডিটির অর্ডারটা কিরকম হবে দেখো, এখানে আমরা অনেক রকম ভাবে এক্সপ্লেন করতে পারি। প্রত্যেকটা টাইপই জেনে নাও, যাতে অন্য কোনো অ্যাসিড পড়লে আসে। এই যে কোশ্চেনের লেভেল না, এই কোশ্চেন গুলো টিজিটি তেও থাকে, ওই কারণে এগুলো আমি করাচ্ছি, কমন কোশ্চেন এগুলো টিজিটি তে থাকে, পিজিটিতে তো থাকি, কিন্তু এই কোশ্চেন গুলো টিজিটি তেও থাকে, কারণ আমি টিজিটির বেশ কিছু কোশ্চেন যেগুলো আমি ফলো করেছি, মানে দেখেছি আর কি, আমি দেখলাম কোশ্চেন, আমি প্রথমে আমার নিজের আর কি, যেহেতু আমি নিজে অবশ্য তোমাদের কাছে ক্লাসে বলছি, তোমরা আবার এটা ভেবো না যে ম্যাম নিজে পরীক্ষা দেয়নি কি জানে, সেরকম ব্যাপারটা নয়, আমি কোশ্চেন প্রচুর ঘেটেছি। তবে হ্যাঁ, এটা ঠিক, আমি স্কুলের এক্সামের কোনো পরীক্ষা আজ পর্যন্ত দিইনি। ঠিক আছে, কিন্তু কোশ্চেন ঘেটে আমি যেটুকু দেখেছি যে টিজিটি আর পিজিটির কোশ্চেন স্ট্যান্ডার্ড কিন্তু প্রায় একই। মানে আমার প্রথমে ধারণা ছিল 9-10 এর পরীক্ষা একটু সোজা কোশ্চেন হবে, বাট কোশ্চেনের স্ট্যান্ডার্ড প্রায় একই। পিজিটিতে কিছু স্পেসিফিক কোশ্চেন আছে বেশি, যেমন আমি বলে দিই কেমিস্ট্রির স্পেকট্রার কোশ্চেন গুলো, স্পেকট্রার যে কোশ্চেন গুলো আছে সেগুলো টিজিটিতে আমি কখনো আসতে দেখিনি, ওই কারণে স্পেকট্রা গুলো হয়তো তোমাদের পড়ানো হবেও না, মানে সিলেবাসে ওইভাবে নেই। তো এইরকম কোশ্চেন আছে, কিন্তু এইরকম টাইপের যে অর্ডার গুলো, এইগুলো কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিস করবে, সেটা অর্গানিকে হোক ইনঅর্গানিকে হোক। অর্গানিকেও থাকে অর্গানিক অ্যাসিডের অর্ডার, বা অর্গানিক পড়ার অর্গানিকের যেগুলো মেন ধরো অ্যারোমেটিক প্রপার্টি। ঠিক আছে, অ্যারোমেটিসিটি থেকে কোশ্চেন আছে অর্ডার, তারপর তোমার বেসিসিটি, বিভিন্ন বেস গুলো, ডাইপোল মোমেন্ট, তারপর তোমার আরো যে আছে তোমার কনজুগেট অ্যাসিড, কনজুগেট বেস। ঠিক আছে, ওগুলো অর্গানিকেই পড়ানো হবে হয়তো। কনজুগেট অ্যাসিড কনজুগেট বেসে স্টেবিলিটি দিয়ে থাকে, স্টেরিক এফেক্ট দিয়ে থাকে কিছু স্টেবিলিটি, এই কোশ্চেন গুলো কিন্তু প্রচুর আছে। আর স্টিরিওকেমিস্ট্রি ইনক্লুড করে থাকে অর্গানিকে। তো অর্গানিকের ওইগুলো একটার সাথে একটা ইন্টার রিলেটেড, ওই কারণে প্রত্যেকটা জিনিস ওগুলো খুব ভালো করে পড়বে। মানে অর্গানিক কেমিস্ট্রির যেটা তোমার জেনারেল, অ্যাকচুয়ালি আমি যেটা বলতে চাইছি, অর্গানিক কেমিস্ট্রির জেনারেল পার্ট যেটা, কোনো সাবজেক্ট স্পেসিফিক নয়, ওখান থেকেই দেখবে অর্গানিকের ম্যাক্সিমাম কোশ্চেনটা চলে আসে। ঠিক আছে, আচ্ছা দেখো, এইটা আমরা অনেক রকম ভাবে এক্সপ্লেন করতে পারি। যেমন প্রথমে করতে পারি অক্সিডেশন স্টেট দিয়ে। দেখো অক্সিডেশন স্টেট দিয়ে আমি প্রথমে বলে দিই, এটার +7, এটার +5, এটার হচ্ছে +3, এটার হচ্ছে +1। ওকে, এবার দেখো এখানে, তাহলে এদের যে অর্ডারটা হয়ে যাবে এইভাবে। ঠিক আছে, অক্সিডেশন স্টেটের সাথে এটা আমরা রিলেট করে বলতে পারবো যে অক্সিডেশন স্টেট বেশি হওয়ার জন্য অ্যাসিডিটি বেশি হয়। ঠিক আছে, এবার দেখো অন্যভাবে যেটা বোঝাবো। আচ্ছা, এই অক্সিডেশন নাম্বারটাকে
অক্সিডেশন নাম্বার যেটা, এটাকে আমরা ফর্মাল চার্জ বলে থাকি, ঠিক আছে, ফর্মাল চার্জ। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে অক্সিডেশন নম্বর যার বেশি হবে তার ক্ষেত্রে অ্যাসিডিটি ইনক্রিজ করবে, তার ক্ষেত্রে অ্যাসিডিটি ইনক্রিজ করবে। ঠিক আছে, তার কারণ কি? তার কারণটা এবার দেখো, এটা একটু অন্যভাবে বোঝাচ্ছি। যেমন আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম দিয়ে, ঠিক আছে, আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম, দেখো HCl4H, তারপর HClO3, এইগুলোতে আমরা যদি দেখি এখানে যে আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম, এটা কিন্তু ভ্যারি করবে সংখ্যাটা। কিরকম ভাবে? দেখো HCl4 কে আমরা যদি ড্র করি, Cl, চারটে অক্সিজেন আছে, ঠিক আছে, অক্সিজেন অক্সিজেন অক্সিজেন, চারটে অক্সিজেন। তো এগুলো কি থাকে? ডাবল বন্ড দিয়ে কানেক্টেড থাকে, আর একটা হচ্ছে OH, OH, ঠিক আছে, Cl OH, এটা হচ্ছে HClO3, ক্লোরিন OH, তারপর তোমার আর একটা থাকবে এখানে আনপ্রোটোনেটেড অক্সিজেন, এটা কি HClO2, ঠিক আছে, এটা HClO3, এটা HClO4, ঠিক আছে। দেখো আর একটা আছে HOCl, HOCl, তাহলে এখানে আমরা দেখছি কোনো আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম নেই, ঠিক আছে, কোনো আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম নেই। দেখো তাহলে একটা আমরা অক্সিডেশন নাম্বার দিয়ে তো বললাম, এবার আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম এই যে অ্যাটাচ আছে, এক্ষেত্রে কি হবে? দেখো এই যে আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম সেন্ট্রাল অ্যাটমের সাথে অ্যাটাচ আছে, এদের কি থাকবে? এই আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটমগুলোর কি থাকবে, কি ক্যারেক্টার থাকবে? এদের ইলেকট্রোনেগেটিভ ক্যারেক্টার থাকে, তাই না? অক্সিজেন কোথায় আছে? গ্রুপ 6 এ, গ্রুপ 6 এ আছে অক্সিজেন। তো এদের যে ইলেকট্রোনেগেটিভিটি থাকে, সেটার জন্য এরা কি করবে? ইলেকট্রনটাকে টেনে নেবে। এই যে বন্ডিং ইলেকট্রনগুলোকে কি করবে? টেনে নেবে। টেনে নেবে মিন্স, দেখো এখানে আমি অ্যারো দিচ্ছি, ঠিক আছে, অ্যারো দিচ্ছি, তার মানে এই যে ক্লোরিন আর অক্সিজেন, এদের মাঝে যে ইলেকট্রন ক্লাউড, সেটা কি ক্লোরিনের দিকে, ক্লোরিন যেহেতু বেশি ইলেকট্রোনেগেটিভ, ক্লোরিনের দিকে কি থাকবে? এর ডেনসিটিটা বেশি হবে ইলেকট্রন ক্লাউডে। আবার এই অক্সিজেন গুলো ইলেকট্রোনেগেটিভিটিও বেশি, মানে মোটামুটি ক্লোরিনের চেয়ে কম হলেও এগুলো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট। তো এখানে দেখো তিনটে অক্সিজেন কি করছে? এই ইলেকট্রন ক্লাউডটাকে নিজের দিকে টেনে রাখছে বাই ইন্ডাকটিভ এফেক্ট। এখানে কি করছে? দুটো অক্সিজেন টেনে রাখছে, এখানে একটা অক্সিজেন টেনে রাখছে, আর এখানে একটাও নেই, ঠিক আছে। তাহলে এই যে OH বন্ডের যে রাপচারিংটা হবে, OH বন্ডের যে রাপচারিংটা হবে, এটা ইজিলি কোথায় বেশি হবে? HClO4 এ হবে। এখানে তারপরে অর্ডারটা কি হবে? পরপর এইভাবে হয়ে যাবে, ঠিক আছে, পরপর এইভাবে হবে অর্ডারটা। যে ক্ষেত্রে আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম বেশি আছে, নাম্বার অফ আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম যে ক্ষেত্রে বেশি আছে, সে ইলেকট্রন ডেনসিটিটা সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রন ডেনসিটিটা কি করবে? নিজের দিকে টেনে নেবে, ঠিক আছে, টেনে নেবে নিজের দিকে। এবং সেন্ট্রাল অ্যাটমের মাথায় কি হয়? ওই কারণে ফর্মাল চার্জটা বেশি হয়, ওই কারণেই অক্সিডেশন নাম্বারটা এখানে বেশি হচ্ছে, ঠিক আছে, এই কারণেই অক্সিডেশন নাম্বারটা বেশি হচ্ছে, তার কারণ নাম্বার অফ আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম এখানে বেশি। এবং তার ফলে কি হবে? এই যে OH বন্ড, এটাকে উইক করবে, ঠিক আছে। এই উইকেনিংটা কি জন্য হচ্ছে? উইকেনিং থ্রু ইন্ডাকটিভ এফেক্ট, ওকে। দেখো এই যে এটা যেভাবে এক্সপ্লেন করলাম, সেইভাবে এটা যদি মনে রাখতে পারো, তাহলে আরো অনেক কোশ্চেনের কিন্তু এখানে অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে, এখানে আরো অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে। চলো দেখো, এতক্ষণ যেটা বলেছি বোঝা গেছে? হ্যাঁ দেখো, হ্যাঁ টিজিটিতে শীতের মাস। দেখো সৌম্য, এই যে ডিউ টু অক্সিডেশন স্টেট, এটা একদম ঠিক আছে, বাট একটা কথা বলে রাখি, যখন ইন্টারভিউ দেবে না, যদি এই টাইপের কোশ্চেন কিছু করে, অক্সিডেশন স্টেটটা বলবে না, কারণ এটা বাচ্চাদের মতো শোনায়, এইচএস এর বাচ্চাদের মতো। সেখানে তোমার এরকম আনপ্রোটোনেটেড অক্সিজেন অ্যাটম
তারপর তোমার ইলেকট্রোনেগেটিভিটি, এদের ইলেকট্রোনেগেটিভিটি বেশি, ইলেকট্রন ক্লাউডকে নিজেদের দিকে কি রাখে, টেনে রাখে। এই কারণে তোমার এখানে কি হচ্ছে, মানে এই যে টেনে রাখার যে প্রপার্টিটা, এটাকে ইন্ডাকটিভ প্রপার্টি বলে, ইন্ডাকটিভ এফেক্ট। তো এইভাবে বলতে পারো যে ইন্ডাকটিভ এফেক্টের জন্য থ্রু ইলেকট্রন ক্লাউডটাকে কি করে, নিজেদের দিকে টেনে রাখে আনকোঅর্ডিনেটেড অক্সিজেন অ্যাটম গুলো এবং ওএইচ বন্ডকে উইকেন করে। ঠিক আছে, এটা হলো অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। আর অক্সিডেশন স্টেট দিয়ে বললে সেটা 11-12 এর বাচ্চাদের মতো হয়ে যাবে জিনিসটা। ম্যাম অক্সিডেশন নাম্বার দিয়ে কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো না? অক্সিডেশন নাম্বার দিয়ে অনেক ক্ষেত্রে ইউজ করতে পারবে না, সেটার এক্সাম্পলও আমি দেখাবো। ঠিক আছে, অক্সিডেশন নাম্বার দিয়ে অনেক ক্ষেত্রেই বলতে পারবে না, তারও এক্সাম্পল দেখিয়ে দিচ্ছি, চিন্তা করার কিছু নেই। চলো দেখো, এই রিলেটেড আরেকটা ইনফরমেশনও দিয়ে দিই। এটাকে আবার আমরা অন্যভাবে বলতে পারি। ঠিক আছে, অন্যভাবে মিনস ধরো H প্লাসটা বেরিয়ে যাচ্ছে যখন, তারপরে যেটা পড়ে থাকছে রিমেনিং যে পার্টটা, সেই আয়নটাকে আমরা যদি কনসিডার করি ClO4 মাইনাস, ClO3 মাইনাস, ClO2 মাইনাস, ClO মাইনাস। ঠিক আছে, এটা যদি আমরা কনসিডার করি এই আয়নগুলোকে, তাহলে আমরা এখানে কিভাবে এক্সপ্লেন করব? দেখো, দেখো একটার মাথায় কি থাকবে, নেগেটিভ চার্জ থাকবে। একটার মাথায় নেগেটিভ চার্জ থাকছে। ঠিক আছে, আমি আরেকটা নিচ্ছি ClO মাইনাস, বাকিটা আর আঁকছি না। এবার দেখো এই যে নেগেটিভ চার্জটা থাকবে, এটা কি হবে, ডিলোকালাইজড হবে। আবার এখান থেকে ঘুরবে, আবার এখানে যাবে, আবার এখান থেকে ঘুরবে, আবার এখানে যাবে। বুঝতে পারছো না কি বলবে? এখানের ক্ষেত্রে কি হবে, ডিলোকালাইজেশনটা তিনটে অক্সিজেন অ্যাটমের মধ্য দিয়ে হবে। ঠিক আছে, এখানে ডিলোকালাইজেশনটা তিনটে অক্সিজেন অ্যাটমের মধ্য দিয়ে হবে। তো এক্ষেত্রে যেটা হয়, OH বন্ড থেকে হাইড্রোজেনটা যখন বেরিয়ে যাচ্ছে, হাইড্রোজেন রিলিজ হয়ে যাচ্ছে, তখন এই যে অ্যানায়ন, যেটা ফার্স্ট স্টেবল হবে। ঠিক আছে, যেই অ্যানায়নটা স্টেবিলিটি গেইন করবে তাড়াতাড়ি, সেক্ষেত্রে কি হবে, অ্যাসিডিটি ইনক্রিজ করবে। ঠিক আছে, H প্লাস বেরিয়ে যাওয়ার পর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি কনজুগেট অ্যাসিড, তাই তো? তাহলে এবার এখান থেকে কি হচ্ছে, এটা স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে। ঠিক আছে, এটা স্টেবিলিটির উপর ডিপেন্ড করবে। তো এক্ষেত্রে দেখো এটা বেশি স্টেবল, তারপর এটা বেশি স্টেবল হবে। কেন স্টেবিলিটির উপর ডিপেন্ড করছে? কেন, কারণ এই যে দেখো চার্জটা, নেগেটিভ চার্জটা, এটা কি হবে, দিস নেগেটিভ চার্জ স্টেবিলাইজড বাই চার্জ ডিস্ট্রিবিউশন ওভার দ্য এন্টায়ার আয়ন। ঠিক আছে, কি বললাম, দিস নেগেটিভ চার্জ ইজ স্টেবিলাইজড বাই চার্জ ডিস্ট্রিবিউশন ওভার দ্য এন্টায়ার আয়ন। এবারে গ্রেটার নাম্বার পাই বন্ড যেখানে পাচ্ছে, দেখো গ্রেটার নাম্বার পাই বন্ড, সেখানে কি হবে, গ্রেটার নাম্বার পাই বন্ড পাওয়ার জন্য ডাবল বন্ডেড অক্সিজেন অ্যাটম, ডাবল বন্ডেড যে অক্সিজেন অ্যাটম গুলো, এখানে ডিলোকালাইজেশনটা বেশি হচ্ছে চার্জের, এবং সেই কারণে অ্যাসিড স্ট্রেংথটা কি হয়, গ্রেটার হয়। তো এইভাবেও আমরা বলতে পারি। ঠিক আছে, চলো এবার একজন বলছিলে যে কোনটা আমরা অক্সিডেশন স্টেট দিয়ে, সুশোভন বলছিলে মনে হয়, কোনটা আমরা অক্সিডেশন স্টেট দিয়ে এক্সপ্লেন করতে পারবো না। ঠিক আছে, দেখি আরেকবার দেখে নি কমেন্টটা, অক্সিডেশন নাম্বার দিয়ে কোন ক্ষেত্রে ইউজ করতে পারবো না। চলো এটা দেখো দেখিয়ে দিই। আচ্ছা, এক্ষেত্রে দেখো এক্সাম্পল কি হবে, H3PO4, H3PO3, H3PO2। এখানে দেখো অক্সিডেশন স্টেট ফসফরাসের +1, তোমরা ক্যালকুলেশন করে নাও। অক্সিডেশন স্টেট নির্ণয় করতে জানো তো, H3PO4 এ P এর হচ্ছে +5। ওকে, তাহলে এটা কি হয়ে যাবে, আমরা কি বলবো তাহলে, এইরকম হবে অর্ডারটা? না, এটা হবে না, উল্টোটা হবে। ঠিক আছে, H3PO2 greater than H3PO3 greater than H3PO4, এই অর্ডারটা হবে। এবার তাহলে কেন অক্সিডেশন নাম্বার রুলটা এটা প্রেডিক্ট করতে পারলো না, অক্সিডেশন নাম্বার রুল প্রেডিক্ট করতে পারলো না, আমরা দেখছি রিভার্স অর্ডার হচ্ছে। ঠিক আছে, তো কেন হচ্ছে, চলো তার জন্য স্ট্রাকচার আঁকি কয়েকটা।
দেখো H3PO4 ট্রাইবেসিক, H3PO3 ডাইবেসিক, এটা দেখো এটা হচ্ছে মনোবেসিক। মনোবেসিক এই হচ্ছে এর স্ট্রাকচার। দেখো এবার বুঝতে পারবে কেন হচ্ছে না, কেন এই অর্ডারটা ফলো করছে। এটা হচ্ছে এর অর্ডার। এবারে দেখো এখানে যে ইন্ডাকটিভ এফেক্টটা আছে, এখানে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে একটা করে আনপ্রোটনেটেড অক্সিজেন অ্যাটম আছে। ঠিক আছে, একটা করে আনপ্রোটনেটেড অক্সিজেন অ্যাটম আছে। তাহলে এই যে অক্সিজেন অ্যাটম গুলো, আনপ্রোটনেটেড অক্সিজেন অ্যাটমের কি থাকবে? ইন্ডাকটিভ এফেক্ট থাকবে। আনপ্রোটনেটেড অক্সিজেন অ্যাটম, দেখো এর কি থাকবে? ইন্ডাকটিভ এফেক্ট থাকবে। ইন্ডাকটিভ এফেক্ট, ঠিক আছে। এবার এই ইন্ডাকটিভ এফেক্টের জন্য কি করবে? অক্সিজেন, এই কারণে অ্যারো দিয়ে রেখেছি আগে থেকে, ইলেকট্রন ক্লাউড নিজের দিকে কি করবে? ইন্ডাকটিভ এফেক্ট ইলেকট্রন ক্লাউড নিজের দিকে টেনে নেবে। ঠিক আছে, দেখো এবার এক্ষেত্রে কি হচ্ছে? এক্ষেত্রে একটা অক্সিজেন, আনপ্রোটনেটেড অক্সিজেন অ্যাটমের ইন্ডাকটিভ এফেক্টটা ডিস্ট্রিবিউট হচ্ছে তিনটে OH হাইড্রক্সিল র্যাডিক্যালের উপর। ঠিক আছে, তিনটে হাইড্রক্সিল র্যাডিক্যালের উপর ডিস্ট্রিবিউট হচ্ছে। ঠিক আছে, তিনটে হাইড্রক্সিল র্যাডিক্যালের উপর। এখানে এই অক্সিজেনের ইন্ডাকটিভ এফেক্টটা দুটো হাইড্রক্সিল র্যাডিক্যালের উপরে এফেক্ট করেছে। ঠিক আছে, এই অক্সিজেনের ইন্ডাকটিভ এফেক্টটা শুধুমাত্র এখানে একটা OH বন্ডের থেকে কি করছে? ইন্ডাকটিভ এফেক্টটা এখান থেকে ইলেকট্রন ক্লাউড নিয়ে নিচ্ছে। মানে ইন্ডাকটিভ এফেক্টের যে ডিস্ট্রিবিউশনটা, সেটা কোথায় বেশি হচ্ছে দেখতে হবে। ইন্ডাকটিভ এফেক্টের ডিস্ট্রিবিউশনটা বেশি হয়ে যাচ্ছে এখানে। ঠিক আছে, তাহলে তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তিনটে ভাগে ভাগ হয়ে যাচ্ছে, এখানে দুটো ভাগে হচ্ছে, এখানে একটা ভাগে। তাহলে এখানে কি থাকবে? স্ট্রং ইন্ডাকটিভ এফেক্ট, স্ট্রং ইন্ডাকটিভ এফেক্ট। তো সেই কারণে এখানে OH বন্ডটা কি হয়? উইকেস্ট হয়। ঠিক আছে, মানে সবচেয়ে দুর্বল OH বন্ডটা। সেই কারণে H3PO3 অ্যাসিডিটি বেশি। সুশোভন, বুঝতে পেরেছো? আচ্ছা, হ্যাঁ সৌম্য ঠিক বলেছো, একদম ঠিক বলেছো। ঠিক আছে, চলো। সৌম্য মনে হচ্ছে কেমিস্ট্রি স্টুডেন্ট। এতদিনে আমি একটা কেমিস্ট্রি স্টুডেন্ট পেয়েছি। আচ্ছা চলো, তাহলে এটা হয়ে গেল। দেখো অ্যামোনিয়া, H2O আর HF, এদের যে অ্যাসিডিটির অর্ডারটা দেওয়াই আছে, HF গ্রেটার দ্যান H2O গ্রেটার দ্যান অ্যামোনিয়া। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে এটা কিভাবে এক্সপ্লেন করবে? HF এর অ্যাসিডিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, এখানে একটাই কারণ, সেটা কি? আমরা সব জায়গায় কি দেখবো? যেখানে যেরকম ভাবে কম্পাউন্ড গুলো থাকবে, এক অক্সিডেশন স্টেট আমরা দেখতে পারি। ঠিক আছে, কটা OH বন্ড আছে সেটা আমরা দেখতে পারি, কটা OH বন্ড আছে। ঠিক আছে, আর একটা দেখতে পারি সেন্ট্রাল অ্যাটমের ইলেকট্রোনেগেটিভিটি। এখানে দেখো আমরা দেখতে পাচ্ছি সেন্ট্রাল অ্যাটম কি কি আছে? নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন। তাহলে এদের ইলেকট্রোনেগেটিভিটি অর্ডারটা হচ্ছে ফ্লোরিন গ্রেটার দ্যান অক্সিজেন গ্রেটার দ্যান নাইট্রোজেন। ফ্লোরিন আছে গ্রুপ 17 এ, অক্সিজেন আছে গ্রুপ 16 এ, নাইট্রোজেন আছে গ্রুপ 15 এ। ওকে, তাহলে ফ্লোরিন গ্রেটার দ্যান অক্সিজেন গ্রেটার দ্যান N, এইটা হচ্ছে অর্ডার। তাহলে এই অর্ডারেই হবে কি? যার ইলেকট্রোনেগেটিভিটি সবচেয়ে বেশি সে কি করবে? প্রোটন রিলিজ ফাস্টার করবে, প্রোটন রিলিজ ফাস্টার। ঠিক আছে, তার প্রোটনটা ফাস্টার রিলিজ হবে। ঠিক আছে, তো সেই কারণে অ্যাসিডিটি অর্ডারটা হচ্ছে এই। এখানে সিম্পল জাস্ট এক্সাম্পল রিজনটা হচ্ছে এরকম বলে দিলেই হবে। ঠিক আছে, তাহলে আমরা এক্ষেত্রে কি করলাম? আমরা এখানে এটা এক্সপ্লেন করলাম বাই ইনক্রিজিং ইলেকট্রোনেগেটিভিটি অফ দ্য
সেন্ট্রাল অ্যাটম মানে যেটা হাইড্রোজেনের সাথে লিংক আছে। দেখো এর পরেরটা, আচ্ছা এরপরে যেটা আছে H2O, H2S, H2S, H2T, এটা অনেক রকম ভাবে এক্সপ্লেন করা যায়। তো আজকে আমি একটা উদাহরণ দিচ্ছি, নেক্সট দিন আমি এটা অন্যভাবে বোঝাবো, সেটার জন্য তোমার একটা সাইকেল দিয়ে বোঝাবো, ঠিক আছে? বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বন্ড ফরমেশন এনার্জি, এগুলো দিয়ে বোঝাবো। তো আজকে আমি যেটা সিম্পল যে রিজনটা সেটা বলছি। যেমন দেখো H2TE, দেখো অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, চারটে কম্পাউন্ড আছে। এই চারটে কি গ্রুপ 16, গ্রুপ 16 থেকে বিলং করে। এবার অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম আমরা যাচ্ছি যত ডাউন দা গ্রুপ, ডাউন দা গ্রুপ আমরা যাচ্ছি, ওকে? এবার অ্যালং দা গ্রুপ যখন আমরা যাচ্ছি, মানে সরি ডাউন দা গ্রুপ আমরা যখন যাচ্ছি, তখন এখানে কি হবে, এই যে এলিমেন্ট গুলো এদের ইলেকট্রোনেগেটিভিটি কি হয়, কমে যায়, ঠিক আছে? ইলেকট্রোনেগেটিভিটি কমছে, ডিক্রিজ করছে, বাট সাইজ ইনক্রিজ করে। ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে বাট সাইজ ইনক্রিজ করে, ঠিক আছে? এবার দেখো ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করে মানে আমাদের ভাবতে হবে যে না, এ তো ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে, তার মানে কি হবে যে হাইড্রোজেন তাড়াতাড়ি ফাস্টার রিলিজ করবে। বাট এর ক্ষেত্রে কি হয়, এর ক্ষেত্রে ব্যাপারটা একটু অন্যরকম ঘটে, এর ক্ষেত্রে ফেনোমেননটা একটু অন্যরকম ভাবে ঘটে। কিরকম দেখো, এখানে ইলেকট্রোনেগেটিভিটি ডিক্রিজ করছে অবশ্যই, তাহলে এটা হবে না কখনোই, ঠিক আছে? H2O গ্রেটার দ্যান H2S গ্রেটার দ্যান H2SE গ্রেটার দ্যান H2T, এটা কখনোই হবে না। কেন হবে না? তার কারণ সাইজ কিন্তু অনেক ইনক্রিজ করছে। যখন আমরা একটা থেকে একটাতে যাচ্ছি তখন দেখো এক্ষেত্রে সেল নাম্বার মানে প্রিন্সিপাল যে কোয়ান্টাম নাম্বার n, সেটা কিন্তু একটা একটা করে বেড়ে যাচ্ছে, তো সাইজটা কিন্তু অনেকটা বেশি হয়ে যাচ্ছে। সেই কারণে আমরা এখানে বলতে পারি যে একটা ল্যাঙ্গুয়েজ এখানে সুন্দর আমরা ইউজ করব, যেটা সেটা হচ্ছে সাইজ অফ দা সেন্ট্রাল অ্যাটম, size of the central atom upsets the effect of electronegativity, the effect of electronegativity মানে এখানে ইলেকট্রোনেগেটিভিটি প্রাধান্য পাবে না, এখানে সাইজটা প্রাধান্য পাবে। এবার আমরা দেখতে পাচ্ছি সাইজটা কি হচ্ছে, অ্যালং দা গ্রুপ সরি ডাউন দা গ্রুপ কি হচ্ছে, ইনক্রিজ করছে, ঠিক আছে? ডাউন দা গ্রুপ কি হবে, ইনক্রিজ করছে সাইজ। তাহলে এখানে কি হচ্ছে, বন্ডিংটা, ঠিক আছে, বন্ড লেংথ, এটা কি হচ্ছে, ইনক্রিজ করছে, ইনক্রিজিং, ইনক্রিজিং, ঠিক আছে? তো সেই কারণে যেটা হয়, বন্ডিং বিটুইন হাইড্রোজেন atom and the central element ঠিক আছে? সেন্ট্রাল এলিমেন্ট কি হবে, বন্ডিং বিটুইন হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড দ্য সেন্ট্রাল এলিমেন্ট weaker become increasing bonding between hydrogen, আচ্ছা দেখো বন্ডিং ইনক্রিজ করছে, বন্ডিং বিটুইন হাইড্রোজেন অ্যাটম অ্যান্ড দ্য সেন্ট্রাল এলিমেন্ট become weak, ঠিক আছে? দেখো তাহলে অ্যাসিডিটির অর্ডারটা কি হবে, যেরকম এখানে দেওয়া আছে, ঠিক আছে? বোঝা গেছে? এটা এটা থার্মোডাইনামিক্যালিও এক্সপ্লেন করা যাবে, ঠিক আছে? যেটা আমি বলছিলাম থার্মোডাইনামিক্যালি এক্সপ্লেন করা যাবে, সেটা আমি নেক্সট ক্লাসে বলে দেবো। চলো এর পরেরটা দেখো, এটা তো খুব ইজি, আরামসে এটা বলতে পারবে, আগেরটার মতন, ঠিক আছে? এটা হচ্ছে HF, দেখো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ফ্লোরিনের চেয়ে বেশি, আবার ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি ব্রোমিনের চেয়ে বেশি, আবার ব্রোমিনের ইলেকট্রোনেগেটিভিটি আবার আয়োডিনের চেয়ে বেশি। তাহলে এরকম হয় কেন? তার কারণটা সেম ওপরের মতো, ঠিক আছে? এখানেও কি করবে, সাইজ ফ্যাক্টরটা কাজ করবে, সাইজ ফ্যাক্টর অফ সেন্ট্রাল অ্যাটম, সাইজ ফ্যাক্টর অফ সেন্ট্রাল অ্যাটম, ঠিক আছে? তার মানে এখানে কি হচ্ছে, size of the central atom upsets the electronegativity effect, ঠিক আছে? চলো নেক্সট দুটো এক্সাম্পল দেখো, করা হয়ে গেছে, তারপরেরটাও করা হয়ে গেছে। চলো এবার আসছি
এটাতে দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিটিক অ্যাসিড, প্রথমে যেটা আছে CH3COOH, Cl CH2COH, তারপর একটাতে Cl2CHCOH। কি হচ্ছে তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেনটা রিপ্লেস হয়ে একটা করে এখানে হাইড্রোজেন কিন্তু এন্ট্রি নিচ্ছে, ঠিক আছে, একটা করে ক্লোরিন এন্ট্রি নিচ্ছে। এবার যে ক্ষেত্রে দেখো ক্লোরিনের সংখ্যা বেশি, সেক্ষেত্রে অ্যাসিডিটিটা বেশি হচ্ছে, এটা হওয়াই স্বাভাবিক। তার কারণটা কি, এখানে আমরা দেখতে পাচ্ছি অ্যাসিড স্ট্রেংথ ইনক্রিজেস উইথ ইনক্রিজ ইন দা ইলেকট্রোনেগেটিভিটি অফ দা সাবস্টিটুয়েন্টস। ঠিক আছে, সাবস্টিটুয়েন্টস কোনগুলো, এই যে ক্লোরিন, এখানেই তো অর্ডারটা দেওয়াই আছে, আমি আর এটা লিখছি না আলাদা করে। কি হচ্ছে ব্যাপারটা, Cl Cl Cl, ঠিক আছে। এখানে দেখো অ্যাসিডিক গ্রুপ আছে C11OOH, ঠিক আছে। এবার এখানে কি হবে, এটা অ্যাসিড মানে এই বন্ডটাই অ্যাকচুয়ালি ভাঙবে। এবার ক্লোরিনের দেখো ইন্ডাকটিভ এফেক্ট, এখানে তিনটে ক্লোরিন আছে, ক্লোরিনের ইন্ডাকটিভ এফেক্ট, তিনটে ক্লোরিনের ইন্ডাকটিভ এফেক্ট বেশি হবে সামগ্রিকভাবে, তাই এই বন্ডটা কি হয়, বেশি উইক হয়। আরেকটা আমি এখানে এঁকে দিচ্ছি, দেখো ইন্ডাকটিভ এফেক্টে এখানে কি দুটো ক্লোরিনের মধ্যে ডিস্ট্রিবিউট হচ্ছে, দুটো ক্লোরিন, সেই কারণে এই OH বন্ডটা হয়তো উইকেন হবে, বাট এর চেয়ে কম, ঠিক আছে। এখানে উইকেনিংটা কি, উইকেনিং উইকেন হচ্ছে ইন স্মল এক্সটেন্ট, ঠিক আছে। তারপরটাতে আরো কমবে, এইটাতে আরো কমে যাবে, এইটাতে ওই এফেক্টটা থাকবেই না অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ হ্যাঁ সৌম্য, ঠিক আছে, একদম ঠিক আছে, একদম ঠিক আছে। বলো প্রিয়ব্রত, সুশোভন, কিছু বলবে তোমরা? আর একজন কে ছিল, দেবু মাহান্ত। দেবু মাহান্ত কি ফিজিক্সের স্টুডেন্ট নাকি? হ্যাঁ, সিটেট পাস করা থাকতে হবে, সিটেট মাস, সিটেট দাও, দেখো হয়ে যাবে ক্লিয়ার। সিটেট কিন্তু ক্লিয়ার করা অতটা ইয়ে না, মানে টাফ ব্যাপার না, মোটামুটি বিএড এ পড়াশোনা করেছো তাহলে সিটেট ক্লিয়ার হয়ে যাবে। ওকে চলো তাহলে ক্লাসটা এখানেই অফ করলাম।